চামড়া ঢুকতে শুরু করেছে সাভারের ট্যানারিগুলোতে। আড়তদাররা নির্ধারিত দাম না দেয় বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা, পুঁজি হারানোর শঙ্কা। কষাই সংকট সহ নানা কারণে আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গ্রামে ছুটছেন অসংখ্য মানুষ। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র এগিয়ে যেতে পারে না বললেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এবং চিকিৎসক ও জনবল সংকটে নাজুক নরসিংদী শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি সেবার মান, রোগীদের অসন্তোষ। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। সাভারের ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করেছে। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আসছে এসব চামড়া। ঈদের দিন দুপুর থেকে রাজধানীর মোহাম্মদপুর সায়েন্স ল্যাব, গুলশান 2 ও পুরান ঢাকার পোস্তা এলাকা থেকে চামড়া সংগ্রহ শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি চামড়া। লোকসানের অজুহাতে নির্ধারিত দামে চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা। এতে প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তারা। মূলধন ফেরত আশা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। আড়তদাররা চামড়া সংগ্রহ করে লবণ মিশিয়ে তা সংরক্ষণ করেন। পরে লবণ মেশানো চামড়া যায় ট্যানারিতে। চামড়ার বাজারের খবরাখবর জানতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, ঢাকায় তো সরকারি নির্ধারিত দামে চামড়া বিক্রি হচ্ছে না, খুলনায় কি পরিস্থিতি দেখছেন আপনি, জানাবেন? ধন্যবাদ সোনিয়া। ঢাকার মতো খুলনায় একই অবস্থা। সরকার রাজধানীর বাইরে যে চামড়ার জন্য সর্বনিম্ন 1150 টাকা করে নির্ধারিত করে দিয়েছিল, সেই দামে কিন্তু খুলনায় কোনো চামড়াই বিক্রি হয়নি। বরঞ্চ এর অর্ধেক দামে, সর্বোচ্চ আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে সর্বোচ্চ 600 থেকে 700 টাকার দামে সবচেয়ে বড় চামড়াটা বিক্রি হয়েছে, এবং সর্বনিম্ন 300 টাকাও বিক্রি হয়েছে চামড়াগুলি। এবং ছাগলের চামড়া কোনোগুলি বিক্রি হয়েছে 50 টাকা বা 40 টাকা এই দাম। এই যে যারা চামড়া সংগ্রহ করে থাকে নর্মালি, যে মাদ্রাসাগুলি বা এই বিভিন্ন মসজিদ মাদ্রাসা বা ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী, মৌসুমী চামড়া ব্যবসায়ী, তারা যখন আড়তদারদের কাছে বিক্রি করতে আসছে, তখন এই তারা যে দামে কিনে নিয়ে এসেছে বিভিন্ন জায়গা থেকে, সেই দামের চেয়ে আরো অর্ধেক দামে এখানে এসে বিক্রি করা লাগছে আড়তদারদের কাছে। এবং আড়তদাররা যেটা বলছেন যে সরকার নির্ধারিত দাম থাকলেও যে ট্যানারি মালিকরা তারা সেই নির্ধারিত দামে আড়তদারদের কাছ থেকে চামড়া কিনছে না, এবং চামড়ার যে লবণের দাম এবং অন্যান্য যে খরচ, সেই খরচে তারা পুষিয়ে উঠতে পারছে না। এই জন্য চামড়ার দাম তারা কমিয়ে নিচ্ছেন, এবং যে কারণে এই মৌসুমী ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং আড়তদাররা আশঙ্কা করছেন যে এবার চামড়া তারা বিপুল পরিমাণ চামড়া বিক্রি করলেও তারা এই লোকসানের ঘাটতি দেখবেন। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি খুলনা চামড়াপট্টিতে, এখানে প্রায় প্রত্যেক বছর প্রায় 10,000 চামড়া সংগ্রহ করে ব্যবসায়ীরা, কিন্তু এবার তার চেয়ে কম চামড়া সংগ্রহ করছেন। এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানে কোনো হিমাগার না থাকায়, খুলনায় কোনো হিমাগার না থাকায় তারা এই চামড়া সংরক্ষণের সমস্যায় ভুগছেন। এই ছিল সোনিয়া সর্বশেষ খুলনা থেকে। শহীদুল, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে। সকাল থেকে তারা রাজধানীতে বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। অনেকেই জানিয়েছেন ছুটি না পাওয়া সহ নানা কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাই কোরবানি শেষ করে গ্রামের পথ ধরেছেন তারা। কেউ কেউ আবার গ্রামের স্বজনদের জন্য নিয়ে যাচ্ছেন কোরবানির মাংস। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী মুনতাসির মামুন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, আজও কি মানুষ গ্রামে যাচ্ছে? কি পরিস্থিতি গাবতলীতে, জানাবেন? সোনিয়া, যেমনটি বলছিলেন, ঈদের প্রথম দিনে কিন্তু আসলে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় রয়েছে কিন্তু আসলে এই গাবতলী বাস টার্মিনালে। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে অর্থাৎ ঘড়িতে
9:10 এখন থেকে কিন্তু আসলে মানুষ তারা তাদের ঘরমুখো হচ্ছেন এবং অভিযোগ রয়েছে বিভিন্ন কাউন্টারকে কেন্দ্র করে যে আসলে নর্মাল তুলনায় অনেক টাকা বেশি রাখছেন এবং বলছেন যে আসলে কিছুটা প্রফিটের আশায় কিন্তু তারা তাদের যেই দাম সেই দামটি বাড়িয়ে রেখেছেন এবং যদি আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে অনেকে বলছেন যে আসলে টিকিট তারা পাচ্ছেন না, টিকিট থাকা সত্ত্বেও কিন্তু আসলে টিকিট বিক্রি হচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু করছেন অনেক যাত্রী। এবং যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের বেচাকেনা এখন কেমন চলছে ঈদের প্রথম দিন উপলক্ষে? মোটামুটি আজকে একটু ভালো আছে, সকালে আজকে একটু বেচাকেনা ভালো, লোকজন আছে। ঈদের প্রথম দিন কেমন বেচাকেনা হলো? মোটামুটি খারাপ না, ভালো হয়েছে। অনেকে অভিযোগ করছে যে আসলে আপনারা দাম বেশি রাখছেন। না, এটা হলো ভুল কথা, তার কারণটা কি জানেন? আমার গাড়ি তো যাবে কুষ্টিয়া, একজন যাবে রাজবাড়ি, কিন্তু আমি তো রাজবাড়ি ভাড়াটা এখন নেওয়া সম্ভব না, আমার কুষ্টিয়ার ভাড়া নিতে হবে। এই জন্য মনে করছে দাম বুঝি বেশি, কিন্তু অন্য সময় ভাড়া কিন্তু আমার 500, কিন্তু অন্য সময় যাই হলো আমরা গাড়ি খালি যায় কমে দেয়, ঠিক আছে। এখন ওই অরিজিনাল ভাড়াটা নিতেছি, মানুষ মনে করছে ভাড়া বুঝি বেশি, এটি হলো ভাবে, তাছাড়া অন্য কিছু না। যেমনটি বলছিলাম যে তারা কিন্তু বলছেন যে তারা আসলে ভাড়া বাড়াননি এবং একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে ভাড়া বাড়তি কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকাল থেকে 1 ঘন্টা ধরে চেষ্টা করতেছি একটা টিকিট মেলানোর জন্য, তো তাদের কাছে যাওয়ার পরে তারা বলতেছে, এক পর্যায়ে বলতেছে টিকিট নাই, আবার ভাড়ার কথা জিজ্ঞাসা করলে দ্বিগুণ ভাড়া তাদের দাবি করতেছে। তো আমরা তো ঈদের পরে ঈদের আগে যাইতে পারি নাই, তো ঈদের পরে আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে আমরা ফিরে যাব, তাও যদি আমরা এই সুযোগটা না পাই, এটা আমরা প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, তাদের নাকের ডুকা এভাবে এই কাজগুলো কিভাবে করে। তো যেমনটি বলছিলাম সোনিয়া, যে আসলে পাল্টাপাল্টি কিন্তু তারা তাদের দিকে কিন্তু আসলে আসছে। তো এই ছিল আসলে আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ। সোনিয়া। মুন্তাসির, আপনাকে ধন্যবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় তারা সাক্ষাৎ করেন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং দলের অনেক সফলতা তারা হাত ধরে এসেছে। যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, তাই তার সঙ্গে কথা বলা সবাইকে অনুপ্রাণিত করে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থায় রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। যিনি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন এনেছেন, সেই নেত্রীর সঙ্গে যখন আমরা কথা বলি, আমাদের স্বাভাবিকভাবেই আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি এবং গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ, এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আসছে বলে জানিয়েছেন দলের নেতারা। আর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে বলে আশা জানিয়েছেন তারা। জসিমউদ্দিনের ক্যামেরায় তানজিদ ভুঁইয়ার 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটির যাত্রা শুরু প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে 1978 সালের 1 সেপ্টেম্বর। 1981 সালের 30 মে তার শহীদ হবার পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া, যার আপসীন নেতৃত্বে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তোলে বিএনপি। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তিনি ছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1-11-এর পর আওয়ামী লীগ সরকারে এলে শেখ হাসিনার কোপানলে পড়েন তিনি।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, স্বাধীনতার পর থেকেই স্বৈরাচারী কায়দায় দেশকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের পথে প্রান্তরে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে ছুটি বেরিয়েছেন। যারা জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের সাথে কথা বলে বাংলাদেশকে তিনি একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য তিনি বিভিন্নভাবে কাজ করেছেন। বহুদলীয় গণতন্ত্রের মতবাদে বিশ্বাসী বিএনপি জনগণকেই দেশের মালিক বলে মনে করেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও জয়নুল আবেদিন ফারুক। তার গ্রহণযোগ্যতার কারণে তো বিএনপি এখন ঠিকই আছে। পাকিস্তানি সেনার বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলো, সবগুলোই তো তার একটা অন্তর্নিহিত ছিল এইটাই যে তারা ওয়েস্ট পাকিস্তান আমাদেরকে শোষণ করে। মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এবং সে অধিকার ফেরত পাওয়ার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে নেতৃত্ব দিয়েছেন অতীতে শহীদ জিয়াউর রহমান, দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখন দিচ্ছেন জনাব তারেক রহমান। গণমানুষের দল বলেই বিএনপির নেতৃত্ব কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী হয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশে বহু অন্যায় করেছে। এভাবে একটি সরকার বিদায় নেবে, দেশ থেকে পালিয়ে যাবে, একটি দল পালিয়ে যাবে, এটা তো এদেশের মানুষ আশা করেনি। এই জন্য স্বাধীনতা এদেশের মানুষ চায়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তার দল রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলেও জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে, সে দেশের মানুষ অবশ্যই একটি গণতান্ত্রিক দেশের মানুষ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। চিকিৎসক ও জনবল সংকটে নরসিংদীর শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স। 4.25 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠানটি 50 শয্যায় উন্নীত হলেও বাড়েনি সেবার মান। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে স্থানীয়দের মাঝে বাড়ছে অসন্তোষ। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চিকিৎসক ও জনবল সংকটে নরসিংদীর শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স। 3,70,000 মানুষের স্বাস্থ্যসেবা দানের একমাত্র এই সরকারি প্রতিষ্ঠানটিতে নেই প্রয়োজনীয় দক্ষ জনবল। মেডিকেল অফিসার, জুনিয়র কনসালটেন্ট সহ পরিচ্ছন্নতা কর্মী সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাতে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগীরা। প্রয়োজনীয় সেবা না পেয়ে হয়রানির শিকার সহ রোগীরা প্রাইভেট ক্লিনিকে বেশি টাকা খরচ করে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার আছে, ডাক্তার নাই। হাসপাতালের অবস্থা যদি এই হয় তাহলে কিভাবে রোগীরা সেবা পাবে বলে? কোনো ভালো ডাক্তারই নাই, সেজন্য আমাদেরকে বাধ্য হয়ে বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যাইতে হচ্ছে। জনবলের সংকট থাকলেও নিজেদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান সুপারভাইজার নার্স। জরুরি বিভাগ থেকে ডাক্তার দেখাই রোগী ভর্তি দিয়ে উপরে পাঠান, আসার পরে আমরা আমাদের যা করণীয়, রোগীর বিছানা দেওয়া, রোগী কি পায় তার সেবা দেওয়া, সেটুকু আমাদের। চিকিৎসক সহ জনবল সংকটের কথা স্বীকার করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমাদের প্রথম সমস্যা হচ্ছে চিকিৎসক সংকট। গত 1 মাস আগেও আমার এখানে 2 জন চিকিৎসক ছিল। আমরা ওই সময় শুধু আমাদের জরুরি বিভাগটা চালাতে হিমশিম খেয়েছি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাতে রোগীদের প্রত্যাশামত যতটুকু সেবা দেওয়া সম্ভব। বিষয়টি অবগত আছেন জানিয়ে সরকারি হাসপাতালে ডাক্তারদের আরো আন্তরিক হয়ে সেবা দিতে হবে বললেন জেলা সিভিল সার্জন। বডি ল্যাঙ্গুয়েজ হসপিটাল এক ধরনের, ক্লিনিকে গেলে আরেক ধরনের। এই ডাক্তারদের কাছে আবার ক্লিনিকে বা কোনো সাব চেম্বারে গিয়ে আবার এই জনগণ রোগী দেখাচ্ছে। আমার প্রশ্ন হলো যে সরকারি এই ব্যবস্থাপনাগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করতে গেলে আমাদের মোটিভেটেড হতে হবে। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে হাসপাতালটির সেবার মান আরও বাড়াবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, ঢাকায় তো বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, চট্টগ্রামের পরিস্থিতি কি জানাবেন? চট্টগ্রামে 41টি ওয়ার্ড রয়েছে। আমরা গতকাল সকাল থেকে দেখেছি, অর্থাৎ সকাল 8টার পর থেকেই এখানে পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছে সিটি কর্পোরেশনের প্রায় 4200 জন, তারা সকাল 8টা থেকেই পরিষ্কার এবং অভিযান তারা কিন্তু পরিচালনা করছে। তো আমরা দেখছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ
চট্টগ্রামের যিনি সিটি মেয়র রয়েছে ডাক্তার শাহাদাত হোসেন, তিনি সকাল থেকে কিন্তু এই বর্জ্য অপসারণের যে কাজ সেটি তিনি তদারকি করছেন এবং দুপুরের পর তিনি পরিদর্শনে এসেছেন এবং এসে তিনি বলছিলেন যে বিকাল 5টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণ করা হবে। তবে আমরা এই 41টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডে গিয়ে দেখেছি যে যদি আপনাকে একটু দেখাই, এইটা বর্জ্য রাখার একটি স্থান। তো আমরা দেখেছি গতকাল বিকাল 5টার মধ্যে তারা পরিষ্কার করা হয়েছিল এবং রাতের মধ্যে কিছু এই বর্জ্য এখানে রাখা হয়েছিল, যারা বাসা বাড়ি থেকে আনছে সেগুলো তারা সকাল থেকে কিন্তু বিভিন্ন ড্রাম ট্রাক করে এবং যে টলি রয়েছে সেই টলি করে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আসলে গতকাল যেহেতু কোরবানি দিয়েছেন অনেকে, আজকেও কিন্তু ঈদের দ্বিতীয় দিন অনেকে কিন্তু কোরবানি দেবেন। তো সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন তারা প্রস্তুত রয়েছে এবং তাদের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা রয়েছে মাঠে। তো আজকে যারা এই কোরবানি দেবেন সেই কোরবানির বর্জ্যগুলা তারা এই অপসারণ করার জন্য কিন্তু তারা কাজ করছে। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমরা এখানেও দেখছি পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে, তারা বলছেন যে বর্জ্য আসার সাথে সাথে কিন্তু তারা ট্রলি এবং ড্রাম ট্রাক তারা প্রস্তুত রেখেছে, সেই ড্রাম ট্রাকে করে তারা ময়লাগুলা নিয়ে যাবেন। তো সবকিছু মিলিয়ে যদি বলি অর্থাৎ চট্টগ্রামের যে বর্জ্য সেটি শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। সুনিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের চরাঞ্চলে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন শিক্ষকরা, তবে ম্যানেজ করে হাজিরা খাতায় প্রতিদিনের স্বাক্ষর করছেন নিয়মিত। তাতে এসব অঞ্চলে শিক্ষা বিমুখ হচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষকের অনুপস্থিতি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার অন্তত 10টি ইউনিয়নের অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা অজুহাতে অনুপস্থিত থাকেন শিক্ষকরা। অধিকাংশ শিক্ষকদের বসবাস চরের বাইরে ও শহর অঞ্চলে, তাই যাতায়াত কষ্টসাধ্য হওয়ায় নিয়মিত ক্লাসে আসেন না তারা। শিক্ষার্থীরা ক্লাসে এসে অপেক্ষা করলেও মেলে না পাঠদান। এদিকে শিক্ষকরা বলছেন দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও অধিক খরচের কারণে নিয়মিত স্কুলে আসতে পারেন না তারা। তোমাকে ক্লাস নিছে কোন স্যারে? আমার স্কুল 5 জন। তারা কই? একজন মাতৃকালীন ছুটিতে, হ্যাঁ, আর একজন হেড স্যার হলো উপজেলা ফরিদপুর থেকে প্রজেক্ট ওয়ার্ক। রিমোট এরিয়া হয়তো আসা যাওয়া একটু অসুবিধা, কখনো নৌকা ঠিক মতো পাচ্ছি না, ঘাটে আসলাম, বা কখনো এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, তখন হয়তো 2-1 দিন অনুপস্থিত থাকতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছে শিক্ষকদের শোকজ বা শাস্তির আওতায় এনেও অনুপস্থিতি ঠেকানো যাচ্ছে না। কয়েকবার তাকে শোকজ করছে, শোকজ জব দিচ্ছে, তারপর তাকে সংশোধন দিচ্ছে যে আপনি এরপর থেকে আর কোনো করতে পারবেন না, আপনি প্রত্যেক জিনিসগুলো আসবেন। সেইভাবে স্বীকার করছে, কিন্তু তারপরে সে সংশোধন হয়। শিক্ষকদের অনুপস্থিতির কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চর অঞ্চলে টিচারদের থাকার ব্যবস্থা করার জন্য আমাদের বিশেষ করে সদরপুর এবং চরভদ্রাসনের 2 জন ইউনো মহোদয় তারাও কিন্তু একই ধরনের প্রস্তাব দিয়েছেন যে চর অঞ্চলের শিক্ষকদের থাকার ব্যবস্থা করার জন্য। বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত না করা গেলে চরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন সচেতন মহল। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ধনকুবের এলন মাস্কের সঙ্গে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ, তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্যে বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ। টেসলা ও স্পেস এক্সের সিইও মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে $কোটি অনুদান দিয়েছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করেন। খেলার খবর, ফুটবল। 15 জুন শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার যে পরিসর এবং বাজেটে, তাতে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি ছাড়িয়ে যাবে অতীতের সব রেকর্ড। আগে প্রতি বছর আয়োজন হলেও এখন থেকে প্রতি 4 বছর অন্তর বসবে আসর। ক্লাব বিশ্বকাপের বিশদ জানাচ্ছেন মুদাসসির আলী।
সেই 2000 সালে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। অর্থনৈতিক কারণে এর পরের 4 বছর বন্ধ থাকলেও 2005 থেকে প্রতি বছর হয়ে আসছে এই টুর্নামেন্ট। তবে এবারে নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে, যা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। অর্থবিত্ত ও দল সংখ্যা মিলিয়ে এ যেন হতে যাচ্ছে আরেকটি গ্রেটেস্ট শো অন আর্থ। আগে 6টি কনফেডারেশন থেকে 7টি দল অংশ নিত ক্লাব বিশ্বকাপে। খেলা হতো 10 থেকে 12 দিন পর্যন্ত। এবারে তা বদলে 8টি গ্রুপে 4টি করে মোট 32টি দল খেলবে। 1 মাস ধরে হবে এই টুর্নামেন্ট। খেলা হবে যুক্তরাষ্ট্রের মোট 12টি ভেন্যুতে। শুধু দল সংখ্যা আর ফরম্যাটে নয়, বদলে গেছে ট্রফির রূপ ও আকার। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বড় আকারে এবং জাঁকজমকভাবে ডিজাইন করা হয়েছে এই ট্রফিটি এমনভাবেই করা হয়েছে যেন এটি বলেই দিচ্ছে আরেকটি গ্রেটেস্ট শো অন আর্থ, এ ক্লাব বিশ্বকাপ। আগে প্রতি বছরের আয়োজন হলেও এবার থেকে প্রতি 4 বছর অন্তর হবে এই টুর্নামেন্ট। প্রাইজ মানির পরিমাণও এখন আকাশচুম্বী। টাকার অঙ্কে $1 বিলিয়ন মার্কিন ডলার। এত বিপুল অর্থে আগের আসর তো দূরের কথা, 2022 কাতার বিশ্বকাপের প্রাইজ মানি ছিল এর অর্ধেকেরও কম। এর মধ্যে সবচেয়ে বেশি $125 মিলিয়ন পাবে বিজয়ী দল। এছাড়াও ফাইনালিস্ট দলের জন্য থাকছে $30 মিলিয়ন। গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য 20 লাখ এবং ড্র হলে মিলবে $10 লাখ। আর আসর থেকে প্রাপ্ত অর্থ দেয়া হবে অংশগ্রহণকারী ক্লাব দলগুলোকে। সব মিলিয়ে অংশগ্রহণকারী কোনো দলই ফিরবে না খালি হাতে। এত বড় আকারে ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সমালোচনাও হয়েছে ঢের। বিশ্ব পেশাদার ফুটবলারদের সংঘ, ফিফপ্রো, ক্লাব ফুটবলের সংস্থা, বিশ্ব লীগ ফোরাম, লা লিগা সহ বিশ্বের বহু ঘরোয়া ও আঞ্চলিক ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজকরা বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এতে করে ফুটবলারদের উপর শারীরিক ও মানসিক চাপ যেমন বাড়বে, তেমনি ক্লাব ফুটবলের ঘরোয়া ও আঞ্চলিক প্রতিযোগিতাও আয়োজন করা কঠিনতর হয়ে পড়বে। মুদাসসিরা আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চামড়া ঢুকতে শুরু করেছে সাভারের ট্যানারিগুলোতে। আড়তদাররা নির্ধারিত দাম না দেয় বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা, পুঁজি হারানোর শঙ্কা। কষাই সংকট সহ নানা কারণে আজও কোরবানি দিচ্ছেন অনেকে। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও গ্রামে ছুটছেন অসংখ্য মানুষ। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া রাষ্ট্র এগিয়ে যেতে পারে না বললেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এবং চিকিৎসক ও জনবল সংকটে নাজুক নরসিংদীর শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি সেবার মান, রোগীদের অসন্তোষ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।